গত ক্লাসে আমরা কি দেখছিলাম? কমপ্লেক্সিটি, তাই না? কমপ্লেক্সিটি বলতে আমরা কি বলেছিলাম, যে কমপ্লেক্সিটি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সেটা তো হচ্ছে কমপ্লেক্সিটি কমানো, না? কমপ্লেক্সিটি বলতে কি বুঝি, যে একটা অ্যালগোরিদম আমার রান হতে বা এক্সিকিউট করতে কতটুকু রিসোর্স নিতেছে আমার কম্পিউটারের থেকে। সেটা কি হতে পারে? কম্পিউটিং পাওয়ারের মধ্যে টাইম হতে পারে, আর কি হতে পারে? মেমোরি স্পেস হতে পারে। আর সেই কমপ্লেক্সিটিটাকে আমরা কি করতাম, যে এফ অফ এন একটা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করতাম। এখানে এনটা কি আমাদের ইনপুট সাইজ, তাই না? হ্যাঁ, ইনপুট সাইজ। আচ্ছা, আমরা কি লিনিয়ার সার্চ সম্পর্কে জানি? লিনিয়ার সার্চ বুঝেন কিভাবে করে? হ্যাঁ, আপনি বুঝেন? আচ্ছা, আমরা একটু বুঝি লিনিয়ার সার্চ কিভাবে করে। লিনিয়ার সার্চ অ্যারে তো বুঝি, তাই না? যেটুকু নলেজ আছে ওইটুকু থাকলেই হবে অ্যারে সম্পর্কে, বাকিটা আমরা দেখবো অ্যারে চ্যাপ্টারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, ঠিক আছে? আমরা বলতে পারি যে অ্যারেতে আমার এতগুলো এলিমেন্ট রয়েছে। আমরা তো অ্যারে সম্পর্কে একটু দেখেছিলাম প্রথম ক্লাসে, যে অ্যারেতে কি থাকে? সেম টাইপের অনেকগুলো এলিমেন্ট থাকে, কালেকশন অফ এলিমেন্টস থাকে। এখানে কি আছে? ইন্টিজার টাইপ এলিমেন্টস রয়েছে, ইন্টিজার টাইপ এলিমেন্টস রয়েছে। এখন লিনিয়ার সার্চে হচ্ছে সার্চিং বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা এলিমেন্টকে, নির্দিষ্ট একটা কি এলিমেন্টকে খুঁজে বের করা, তাই না? সো আমাদের কাছে একটা এলিমেন্ট দেওয়া থাকবে, লাইক যে কোনো একটা আইটেম বা এলিমেন্ট দেওয়া থাকবে। এখানে আমাকে বলতেছে যে একটা অ্যারে আমাকে দেওয়া হয়েছে, বা আমি একটা অ্যারে ইনপুট নিয়েছি, এবং আরেকটা আইটেম দেওয়া হয়েছে যে 17। হ্যাঁ, এই 17টা এই অ্যারের মধ্যে এক্সিস্ট করে কি করে না, বা এই অ্যারের মধ্যে আছে কি আছে না, এটা আমাকে খুঁজে বের করতে বলতেছে। এখন এটা আমাদের লিনিয়ার সার্চে কীভাবে এই সার্চিংটা পারফর্ম করে সেটা আমরা একটু দেখি। লিনিয়ার সার্চ কি করে? এই যে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স থেকে, 0 ইন্ডেক্স থেকে হচ্ছে এলিমেন্টকে চেক করা শুরু করে। 4 5 6 7 8, এখানে আমাদের 9টা এলিমেন্ট রয়েছে। সো 0 ইন্ডেক্স থেকে আমার এলিমেন্ট চেক করা শুরু করে, যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট সেটা ইকুয়াল আমার যে আইটেমটা 17, এটা কিনা। অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 0, ইকুয়াল আইটেম আমার কত? 17। এটা কি ট্রু? ফলস। যদি হয় তাহলে সে স্কিপ করে। এভাবে করে 1 বাই 1 এলিমেন্ট চেক করে। এরপরে হচ্ছে আবার অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের সাথে সে চেক করতে থাকে, 1 নাম্বার ইন্ডেক্সের সাথে হচ্ছে এলিমেন্টের সাথে চেক করবে যে এই এলিমেন্টটা আমার সার্চ, যে এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাচ্ছি সেই এলিমেন্টটা কিনা। এভাবে করে আবার এক ইনক্রিমেন্ট করে আবার এই এলিমেন্টটাকে চেক করবে যে এইটা এলিমেন্ট কিনা। এভাবে করে 1 বাই 1 চেক করতে করতে 7 নাম্বার পজিশনে এসে কী দেখা গেল, আমার এলিমেন্টটা আমি পেয়ে গেছি না? সো এইটা কীভাবে হয়, এটার কোডিংটা মোটামুটি আমরা দেখবো, যদিও কীভাবে করে কাজ। এখানে কি করে, মেইনলি হচ্ছে একটা লুপ চলে পুরো অ্যারের উপরে, এবং লুপের মধ্যে হচ্ছে একটা ইফ এলসের একটা কন্ডিশন চলে, যে যদি আমার অ্যারেটা খুঁজে পায় তাহলে সে বলে যে হ্যাঁ এক্সিস্ট করতেছে, যদি খুঁজে না পায় দেন এক্সিস্ট করতেছে না। ওকে, এখন লিনিয়ার সার্চটা আমরা বুঝছি মোটামুটি কীভাবে সার্চ করতেছে। এইটার টাইম কমপ্লেক্সিটি আমরা অ্যানালাইসিস করে দেখি কীভাবে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি আমরা বের করতে পারি। টাইম কমপ্লেক্সিটি, ওকে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মধ্যে আমরা কয় টাইপের অ্যানালাইসিস শিখছিলাম, যে কয় টাইপের ক্রাইটেরিয়া দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি? ওটা তো গ্রোথ ছিল। কি কি টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটির মধ্যে আমরা 3টা টাইপস দেখেছিলাম, তাই না? কি ছিল, কি কি কেস ছিল? ওয়ার্স্ট কেস, হ্যাঁ, বেস্ট কেস অ্যান্ড এভারেজ কেস।
এখন আমরা প্রথমে ওর্স্ট কেসটাই চিন্তা করি। হ্যাঁ, ওর্স্ট কেস কখন হতে পারে? যখন আমরা এই এলিমেন্টগুলোকে সার্চ করতে যাব তখন ওর্স্ট কেস দুইটা ওয়েতে হতে পারে। একটা কি, যেই অ্যারেতে ওই এলিমেন্টটা এক্সিস্ট করতেছে না, তখন আমার কি পুরো অ্যারেটা কি সার্চ করা লাগবে না? লাস্টে এসে তো আমি বলতে পারবো এই যে যখন এটার সাথে একবার কম্পেয়ার করবো, এটার সাথে কম্পেয়ার করবো, এভাবে করে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে লাস্টে এসে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার কোনো এলিমেন্টের সাথে এটা ম্যাচ করতেছে না। আরেকটা কি হতে পারে, যেই লাস্টের এলিমেন্টটা হচ্ছে আমার, যে এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাচ্ছি সেটা কি সবার লাস্টে রয়েছে। যদি লাস্টে থাকে তারপরে কি পুরো অ্যারেটা সার্চ করা লাগতেছে, তাই না? আর যদি নাও থাকে তাও কি পুরো অ্যারেটা আমার সার্চ করা লাগতেছে। এটা হচ্ছে আমার ওর্স্ট কেস। এখন এখানে আমার অ্যারেটা যদি এন মনে করেন, যে অ্যারের ইনপুট সাইজ বা অ্যারের সাইজটা হচ্ছে আমার এন 7 হতে পারে, 5 হতে পারে, 0 হতে পারে, যা হোক। যদি আমার ওর্স্ট কেসের কথা চিন্তা করি তাহলে আমার কতবার কম্পারিজন করা লাগতেছে বা কতগুলো এলিমেন্টের সাথে আমার যে সার্চ এলিমেন্ট সেটা কম্পেয়ার করা লাগতেছে? এন সংখ্যক, তাই না? এখানে এন যা কিছু হতে পারে। যদি এন 10টা হয় তাহলে কি 10 বার আমার কম্পারিজন করা লাগতেছে যদি ওর্স্ট কেসের কথা চিন্তা করি, কারণ একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত এলিমেন্টের সাথে কম্পেয়ার করা লাগতেছে। আবার যদি আমার এলিমেন্টটা লাস্ট পজিশনে থাকে তাও কি এন টাইমস আমার কম্পারিজন করা লাগতেছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এর ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ নোটেশন অফ এন। কারণ কি আমার যে ম্যাক্সিমাম, আমরা কি বলেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি যখন আমরা বিবেচনা করব তখন হচ্ছে আমাদের যে বেসিক অপারেশনসটা, মানে যেটা সবথেকে বেশি টাইম কনজিউম করতেছে সেটা আমরা চিন্তা করব। এখানে হচ্ছে ডিক্লারেশন পার্টে তো ওরকম কি কনস্ট্যান্ট টাইম আমার লাগতেছে, বা রেজাল্ট আউটপুট শো করার ক্ষেত্রেও কি আমার কনস্ট্যান্ট টাইম লাগতেছে। সবথেকে বেশি টাইম কনজিউম হচ্ছে কোথায়? এই যে লুপটা চালানোর ক্ষেত্রে, বা কতবার কম্পারিজন আমি করতেছি, তাই না? সো আমরা শুধুমাত্র কম্পারিজন কতবার করতেছি সেটাই দেখব। সো কম্পারিজন আমরা কয়বার করতেছি? এন টাইমস করতেছি ওর্স্ট কেজে। সো আমার ওর্স্ট কেজে টাইম কমপ্লেক্সিটি হবে বিগ নোটেশন অফ এন। ওকে, বেস্ট কেস কখন হবে? আমরা এই এলিমেন্টগুলো যখন খুঁজতে যাব তখন বেস্ট কেস কখন হবে? মিনিমাম রিসোর্স কখন হবে? যখন আমি খুঁজতে গিয়ে কি প্রথম এলিমেন্টেই আমার সার্চ এলিমেন্ট যদি হয়, তাই না? এখানে আমি খুঁজতে আসছি 0 এবং আমি একবার কম্পারিজন করেই কি আমার 0 পেয়ে গেছি, তাই না? এখন এই অ্যারের মানে 0 পেলে কি দেখেন এখানে আমার কি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে, তাই না? এই অ্যারের সাইজ যদি 200 হয়, মনে করেন যে 200 সাইজের আমার একটা অ্যারে, তাও যদি আমি আমার বেস্ট কেসের কথা চিন্তা করি যে 0 পজিশনে আমার এলিমেন্টটা রয়েছে, টাইম কি সেম লাগবে না? প্রথমবারই পেয়ে যাবে। যদি এই অ্যারেটা 1000 এলিমেন্টও কন্টেন্ট করে, তাও কি প্রথম পজিশনের এলিমেন্ট যদি থাকে তাও কি আমার সেম টাইম লাগবে। সো ইনপুট সাইজ আমার যাই হোক, আমার বেস কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার সেম টাইমই লাগতেছে, কারণ এলিমেন্টকে আমি ধরে নিয়েছি কি ফার্স্ট পজিশনেই আমি আমার এলিমেন্টটাকে পেয়ে যাব। সো দেখেন আমার ইনপুট সাইজ যাই হোক না কেন আমার টাইম কমপ্লেক্সিটি কি থাকতেছে? সেম থাকতেছে। তাহলে আমার বেস্ট কেসে আমার টাইম কমপ্লেক্সিটি আমি কি বলতে পারি? কোনটা বলেন তো? হ্যাঁ, ওমেগা। কিন্তু হচ্ছে কোনটা? গ্রোথের মধ্যে কোনটা ছিল? আমি গ্রোথ থেকে টেবিল দেখিয়েছিলাম না, ওটার মধ্যে কোনটার মধ্যে পড়ে বলেন তো? প্রথমটা, কনস্ট্যান্ট টাইম টাইপোলজি, অর্থাৎ 1। আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি আমার ইনপুট সাইজ যাই হোক টাইম লাগবে কি সেম, ঠিক আছে? আচ্ছা, এভারেজ কেস কখন ঘটতে পারে? যখন হচ্ছে অ্যারের যে কোনো পজিশনেই আমার এলিমেন্টটা রয়েছে, যে কোনো পজিশনে এসে থাকতে পারে এভারেজলি আমি যদি চিন্তা করি, কিন্তু আসে অ্যারের মধ্যেই আসে, কিন্তু যে কোনো পজিশনে এসে আসে। তাহলে এভারেজ কেসটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি একটু দেখেন। এটা অ্যারেটা আমার হচ্ছে, আমি অ্যারে নাম দিলাম, এটার সাইজ হচ্ছে n আমি ধরে নিছি। আচ্ছা,
এভারেজ কেসের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের আমি বলে নিলাম যে কোনো পজিশনে আমার সার্চ যে এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাচ্ছি সেটা এক্সিস্ট করতে পারে। তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা পজিশনে আমার এলিমেন্টটা পাওয়ার প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে হবে, যে সে ফার্স্ট পজিশনে আসার প্রবাবিলিটি কত, সেকেন্ড পজিশনে আসার সম্ভাবনা কত, থার্ড পজিশনে আসার সম্ভাবনা কত। সো আমার এখানে টোটাল এলিমেন্ট কত, n, তাই না, টোটাল এলিমেন্টস n। সো ফার্স্ট এলিমেন্টটাই সার্চ এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত হবে, 1/n, কারণ একবার আমার কম্পারিজন করা লাগতেছে, একবার কম্পারিজনেই আমি আমার সার্চ এলিমেন্ট পেয়ে যাওয়ার প্রবাবিলিটি কত, 1/n। সেকেন্ড এলিমেন্টটা আমার সার্চ এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত হবে, দুইবার কম্পারিজন করা লাগবে, তাই না, সেকেন্ড পজিশন থেকে, তাহলে কী হবে, 2/n। এভাবে করে থার্ড এলিমেন্টের ক্ষেত্রে কত হবে, 3/n, কারণ তিনবার কম্পারিজন করা লাগতেছে, তিনবার কম্পারিজনে আমি আমার সার্চ এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। এভাবে করতে 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 nth নাম্বার যে এলিমেন্টটা সেটা আমার সার্চ এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি কত হবে, n/n, মানে 1 আর কি বলতে পারি, তাই না। এখন আমি যদি আমার কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে চাই, টোটাল প্রবাবিলিটি কী করতে আমাকে সাম করতে হবে, তাই না। যদি সাম আমরা করি তাহলে কি পাই, এভারেজ কেসে দেখি আমরা একটু, এভারেজ কেস কমপ্লেক্সিটি, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম, জান। তাহলে কি প্রথমটা আসে 1/n প্লাস 2/n প্লাস 3/n প্লাস n/n। এখান থেকে আমরা 1/nটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি আসে এখানে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n, তাই না। এটা কি 1 থেকে n যে নাম্বারটা রয়েছে, 1 থেকে n পর্যন্ত নাম্বারের যে সিরিজ, এই সিরিজের সামের একটা ফর্মুলা ছিল না, হ্যাঁ, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে কি n+1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, n/2 বলতে পারি। এখানে আমরা কি বলেছিলাম, যখন আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করব, কনস্ট্যান্ট যে টাইমগুলো রয়েছে সেগুলোকে আমরা বিবেচনা করবো, আমরা কি ম্যাক্সিমামটা নিব, তাই না। সো 1টাকে আমরা বাদ দিতে পারি, আমরা চাইলে 2টাকেও বাদ দিতে পারি, যে আমাদের ম্যাক্সিমামটা লাগবে একদম। সো ম্যাক্সিমাম বলে কি, বিগ নোটেশন অফ n, আপনি চাইলে এইটুকু পর্যন্ত রাখতে পারেন, তাইলেও কারেক্ট, ঠিক আছে। কিন্তু যদি এটাকে আমরা ম্যাক্সিমামই যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসে কি, বিগ নোটেশন অফ n, শুধুমাত্র বড় সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে। আর বাকি যেগুলো ছোট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেগুলোকে আমরা এলিমিনেট করে দেব, সেগুলো আমরা রাখবো না, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এভারেজ কেস কমপ্লেক্সিটি কত আসতেছে, বিগ নোটেশন অফ n আসতেছে, আর বেস্ট কেসে আসতেছে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, আর ওর্স্ট কেসও বিগ নোটেশন অফ nই আসতেছে, সেম আর কি। এরকম দেখবেন যে এভারেজ কেস কমপ্লেক্সিটি আপনার ওর্স্ট কেস কমপ্লেক্সিটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে সেমই আসে, কাছাকাছি, বাট আমরা সবসময় বিবেচনা করব ওর্স্ট কেস কমপ্লেক্সিটিকে, ঠিক আছে। বেস্ট কেস আর এভারেজ কেস এমনি ক্যালকুলেট করার জন্য, বাট বিবেচনা করার ক্ষেত্রে সবসময় কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবসময় আমরা কি ওর্স্ট কেস কমপ্লেক্সিটি আর কি দেখব। বুঝতে পারছি কীভাবে ক্যালকুলেট করছি, ওকে, ঠিক আছে, গুড। খাতায় করে নিন, এটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় হয়তো বা একরকমভাবে থাকবে না, ঠিক আছে। সব নিজের মতো বুঝে খাতায় করে নিন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা যখন অ্যালগরিদম পড়বো তখন হচ্ছে প্রত্যেকটারই ওর্স্ট কেস, বেস্ট কেস এগুলো একটু ক্যালকুলেট করে করে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখব, ঠিক আছে। এটা জাস্ট আমরা একটু প্রথমে ধারণা নিলাম যে কিভাবে করে। আচ্ছা,
এখন আমরা চ্যাপ্টার নাম্বার 2টা একটু দেখব। এখানে কিছু প্রিলিমিনারিজ রয়েছে যেগুলো আপনারা আগেও জানেন, তাও আমি একটু জাস্ট ধারণা দিব। চ্যাপ্টার 2 আপনাদের এগুলো শেষ না করানো ক্লাসে? ক্লাস মিস করলে হবে? করতে হবে তাড়াতাড়ি। আপনাদের তো এই মিডের ডেট দিয়ে দিয়েছে, একটু সিরিয়াস হন। আচ্ছা, আমরা একটু বেসিক কিছু জিনিসপত্র দেখব, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল কিছু নোটেশনস দেখব, কিছু ফাংশনস দেখব, যেগুলো আমাদের হচ্ছে যখন আমরা কোডিং করব সেই পার্টে কাজে লাগবে, বা অ্যালগরিদম যখন লিখব তখন কাজে লাগবে। ঠিক আছে? ফ্লোর আর সিলিং ফাংশন সম্পর্কে আমরা মোটামুটি জানি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়। ফ্লোর মানে হচ্ছে নিচের ফ্লোর আমরা বুঝি, তো সো এটার ক্ষেত্রে হচ্ছে এইভাবে আমরা নোটেশনালি প্রকাশ করবো। হ্যাঁ, এই যে নিচে দিব, ব্র্যাকেটের উপরের পার্টটা এইটুকু থাকবে না, জাস্ট নিচের পার্টটা দিব ফ্লোরের ক্ষেত্রে। আর সিলিংয়ের ক্ষেত্রে যেহেতু উপরে ছাদ, সো উপরের পার্টটা থাকবে, নিচের পার্টটা থাকবে না। আচ্ছা, ফ্লোর ভ্যালু এই 3.14 এর ফ্লোর ভ্যালু কত হবে? ফ্লোর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা দেখব যে এই 3.14 এর থেকে কাছাকাছি সবচেয়ে বড় লার্জেস্ট ইন্টিজার কোনটা? 3.14 এর কাছাকাছি এর থেকে বড় 4। হ্যাঁ, ও সরি ফ্লোর বলতেছি না। আচ্ছা, এটার থেকে ছোট কাছাকাছি ইন্টিজার কোনটা? 3। হ্যাঁ, তাহলে ফ্লোর ভ্যালু হবে 3, নিচের দিকে ছোট। আর ফ্লোর হবে হচ্ছে এর থেকে বড়, হ্যাঁ সিলিং যেটা আমরা, এর থেকে বড় কাছাকাছি ইন্টিজার মানে 4।
সবসময় ফ্লোরের ক্ষেত্রে চিন্তা করবেন যে এইটার থেকে অবশ্যই ভ্যালুটা কী হবে, ছোট হবে, কিন্তু মানে ইন্টিজার হতে হবে, ইন্টিজার অবশ্যই হতে হবে। আর সিলিংয়ের ক্ষেত্রে হবে এর থেকে বড় কিন্তু কাছাকাছি যে ইন্টিজারটা। ওকে, সো যদি আমরা -8.5 এর ফ্লোর ভ্যালু চিন্তা করি তাহলে কোনটা হবে বলেন তো? এর থেকে অবশ্যই ছোট হতে হবে, ছোট হতে হবে। মাইনাসে কি এদিকে গেলে কি কি হয়, বাড়ে না কমে? -8 এর থেকে -7 কি কম না বেশি? বেশি, তাই না? তাহলে এখানে কি হবে -9, মানে উপরের দিকে গেলে কমবে বেশি, তাই না? তাহলে এটা উপরের দিকে যাবে, 9 হবে, কাছাকাছি ইন্টিজার কি 9। আর যেহেতু এটা ফ্লোর তার মানে কি হবে কম, তাহলে -9টা আমার কম। আর এইটাই যদি আমরা ফ্লোরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে, সরি সিলিংয়ের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে -7 কেন হবে, এর কাছাকাছি ইন্টিজার কত নিচের দিকে 8, তাই না? 8 হবে, 7 তো আরও পরে, তাই না? সো মাইনাসটা নেগেটিভ আর পজিটিভটা একটু মাথায় রেখে কাজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে মডুলার অ্যারিথমেটিকটা একটু দেখি। মডুলার অ্যারিথমেটিক, আচ্ছা মডুলার অ্যারিথমেটিক, মড সম্পর্কে তো আমরা মোটামুটি জানি, তাই না? মড কী করে, আমার দুইটা যে ভ্যালু আছে তার রিমাইন্ডারটা রিটার্ন করে ভাগ করার পরে, তাই না? সো 25কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসে 4, তাই না? তো মড ভ্যালু কী হবে 4। এভাবে 35কে যদি 11 দ্বারা আমরা ডিভাইড করি তাহলে মড ভ্যালু কত আসে, রিমাইন্ডার কত আসে 2। 8 দিয়ে যদি আমরা 3কে ডিভাইড করি তাহলে মড ভ্যালু কত আসবে -5। কেন মাইনাস কেন? 8 3 এর মধ্যে কতবার যায় 0 বার যায়, একবারও যায় না, তাই না? তাহলে এই 3টাই তো রিটার্ন হবে, তাই না? রিমাইন্ডার কত আমার 3 থাকতেছে। কোনটা বুঝেন নাই? লাস্টেরটা? আচ্ছা 7
25-এর মধ্যে কতবার যায়? 3 বার যায়। 3 সাতা 21, 21 পর্যন্ত যায়। তাহলে রিমাইন্ডার কত থাকে? 25 থেকে 21 যদি আমরা বাদ দেই, বুঝতে পারছেন? এই যে রিমাইন্ডার আমার 4। মড কি? রিমাইন্ডার ভ্যালুটা রিটার্ন করে, ঠিক আছে? হ্যাঁ, ভাগশেষ, ভাগশেষই, কাইন্ড অফ না, ভাগশেষই। যদি ডিভাইড না যায় তখন কি এই ভ্যালুটাই রিটার্ন করবে না সে? যদি আমার এখানে 8 থাকে, এখানে 3 থাকে, সের মধ্যে তো 0 বারই যাচ্ছে সে। 8 0, 8 টাইমস 0 0, তাহলে এখানে কি আমার 3 আসতেছে, তো রিমাইন্ডার 3 হয়ে যাবে, ঠিক আছে? যদি আমার যে এই পাশের যে ভাজ্যটা সেটা যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়। আচ্ছা, নেগেটিভ নাম্বারের রিমাইন্ডার আমরা বের করতে পারি, লাইক -26 mod 7, এটা কত হবে? অবশ্যই একটা পজিটিভ নাম্বার হবে। আচ্ছা, এইটা বের করার ফর্মুলা হচ্ছে আমার যেটা ডিভিজর থাকবে আর কি, ঠিক আছে? এখানে ডিভিজর কত? আমার 7। 7 হচ্ছে এখানে আমরা নেগেটিভ সাইনটা চিন্তা করবো না। 7 দিয়ে আমি যদি 26কে 7 দ্বারা ডিভাইড করি তাহলে আমার মড ভ্যালু কত আসে? রিমাইন্ডার কত আসে? 5। এই 7 দিয়ে আমরা এই মডটাকে মানে রিমাইন্ডার যেটা আসবে সেটাকে যে বিয়োগ করি তাহলে যেই ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের মড ভ্যালু, ঠিক আছে? সো এখানে আসবে 2। সেম আরেকটা আমি যদি দেই -39 mod 3, এটা কত আসবে তাহলে? এখানে আমরা এটা কত? 3। 3 দ্বারা যদি 39কে আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসে? 0 আসে। তাহলে এটা কত হবে? 3। বিষয়টা কি এরকম হচ্ছে যে আমি এক ঘর বেশি গ্রহণ করতেছি, যেমন 30 সাথে 39 মানে 14 বার দিচ্ছি, 14 42, তার থেকে 3 বেস করতেছি, আর সাথে সাথে 4 বার দিচ্ছি, 4 সাথে 28, তার সাথে 2 বেস হচ্ছে। হ্যাঁ, সেটাও বলতে পারেন, ঠিক আছে? নেক্সট যেটা সেটাও বলতে পারেন, কিন্তু এটা এইভাবেই ক্যালকুলেট করার ওয়েটা হচ্ছে এরকম প্রসেস। মানে এটাকে হচ্ছে পজিটিভলি আপনাকে কোনো একটা নাম্বারে রিপ্রেজেন্ট করে দেন আপনি মড করে যেটা পাবেন সেটা হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে? তারপর হচ্ছে কনগ্রুয়েন্স অপারেটর।
এই অপারেটরটা এটাকে দেখছেন, কোথাও দেখছেন? এটাকে বলা হয় কনগ্রুয়েন্স অপারেটর, ঠিক আছে? কনগ্রুয়েন্স অপারেটর বলা হয়। এটার মিনিংটা কি? এ এবং বি পরস্পরের কনগ্রুয়েন্স তখনই হবে যদি বি থেকে একে বিয়োগ করার পর যে নাম্বারটা আসবে সেটা একটা পার্টিকুলার নাম্বার দ্বারা ডিভাইডেবল হবে, ঠিক আছে? লাইক যদি আমরা একটা এক্সাম্পল দেই 20, আচ্ছা এখানে নেই, আচ্ছা 12 মোট 5। দেখেন এখানে 12 এবং 7 হচ্ছে পরস্পরের কনগ্রুয়েন্স। কেন? যদি আমরা আচ্ছা এটা এই পাশে 7 হবে, সরি 7 এবং 12, যদি আমরা 12 থেকে 7কে বিয়োগ করি তাহলে আমার কত আসতেছে? 5। 5 ইজ ডিভাইডেবল বাই 5, নিঃশেষে বিভাজ্য হতে হবে, ঠিক আছে? সো 5 ইজ ডিভাইডেবল বাই 5, সো উই ক্যান সে দ্যাট যে 12 এবং 7 হচ্ছে পরস্পরের কনগ্রুয়েন্স। এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ওয়ে। আরেকটা ওয়েতে আমরা এটা বিবেচনা করতে পারি, দেখেন 5 দ্বারা যদি আমরা 7কে মড করি কত আসে? রিমাইন্ডার 2। 5 দ্বারা যদি 12কে মড করি 2। সো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা এই এ এবং বিকে মড করার পর যদি সেম রিমাইন্ডার আসে তাহলে আমরা বলতে পারি তারা কি একে অপরের কনগ্রুয়েন্স। এটাও একটা ওয়ে। আর আপনি যদি চান যে সিম্পলেস্ট ওয়েতে বের করে দেখবেন তাহলে হচ্ছে এই যে এই পাশে যে নাম্বার থাকবে সেটা দিয়ে এটাকে বিয়োগ করার পর যে ভ্যালুটা আসবে সেইটা যদি এইটা দ্বারা এই যে এই মড ভ্যালু দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে এই নাম্বার দুটো হচ্ছে একে অপরের কনগ্রুয়েন্স, ঠিক আছে? তারপরে ইন্টিজার, অ্যাবসোলিউট এগুলো তো আমরা মোটামুটি জানি, তাও একবার জাস্ট রিক্যাপ করে যাই। ইন্টিজার অ্যান্ড অ্যাবসোলিউট ফাংশনস। ইন্টিজারের অ্যাবসোলিউট ফাংশন সম্পর্কে আমরা জানি, যখন কোনো একটা নাম্বারকে আমরা ইন্টিজার ফাংশনের প্যারামিটার হিসেবে দেই তখন সে কী করে, ওই নাম্বারটা যেই নাম্বারই হোক না কেন তার ইন্টিজার পার্টটা জাস্ট সে রিটার্ন করে। সো 3.4কে যদি আমরা ইন্ট ফাংশনের মধ্যে দিই তাহলে সে রিটার্ন করবে কি, শুধুমাত্র ইন্টিজার পার্টে, এই পার্টটুকু বাদ, সে বাদ করে দেয়, শুধু 3। ইন্টিজার পার্ট কি এখানে আমার 3, শুধু 3 রিটার্ন করবে। ফ্লোর মানে বলতে পারেন, হ্যাঁ জাস্ট ইন্টিজার পার্টটা, ফ্লোর সিলিং এগুলো বিবেচনা করার দরকার নেই এখানে, জাস্ট এই ডেসিমাল পয়েন্টের আগে যে পার্টটুকু রয়েছে সেইটুকুই সে রিটার্ন করবে, আর ডেসিমাল পয়েন্টের পরের যে পার্ট সেটা বাদ, ঠিক আছে? সো এখানে জাস্ট 3 রিটার্ন করতেছে। এখানে কত রিটার্ন করবে? -8, গুড। এখানে সাইনটা সে অবশ্যই রিটার্ন করবে, ঠিক আছে? ইন্টিজার ফাংশন হলেও সে সাইন রিটার্ন করবে, কারণ এখানে এটাতে অ্যাবসোলিউট কোনো ভ্যালু না, জাস্ট ইন্টিজার নাম্বারটা সে রিটার্ন করতেছে, যেই সাইনটা আছে সেই সাইন সহকারে সে হচ্ছে ইন্টিজার পার্টটা রিটার্ন করবে। আর অ্যাবসোলিউটের ক্ষেত্রে এখানে কি জাস্ট
সাইনটা সে কী করে দেবে, নেগেটিভ করে দেবে, আর মান যেটা থাকবে সেটা যা তাই, ঠিক আছে। সো এখানে কত রিটার্ন করবে 15, এখানে কত 3.33। সাইনটা সবসময় সে করে দেবে পজিটিভ করে দেবে, অ্যাবসোলিউটের ক্ষেত্রে সাইন হয়ে যাবে পজিটিভ, মান যা আছে তাই। আর ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট ইন্টিজার পার্টটা রিটার্ন করবে এবং সাথে যেই সাইন আছে সেটাও রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে প্লাস প্লাস রিটার্ন করবে, যদি এরকম থাকতো যে 7 রিটার্ন করবে, ঠিক আছে। অ্যাবসোলিউটে মান যা তাই, সাইনটা পজিটিভ, আর ইন্টিজার পার্ট আর সাইন রিটার্ন করবে, ডেসিমাল পয়েন্টটা কেটে ফেলে দেবে, ঠিক আছে। এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, permutations, like পারমুটেশন বলতে কি বুঝি, কতগুলো এলিমেন্টকে আমরা কতভাবে হচ্ছে আমরা সাজাতে পারি, ঠিক আছে। লাইক সেট অফ এলিমেন্টস, আমাদের n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, ওই n সংখ্যক এলিমেন্টকে আমরা কতভাবে সাজাতে পারি, সেটাই হচ্ছে কি ওই n সংখ্যক এলিমেন্টের আমার পারমুটেশন। যদি এ বি সি এই তিনটা এলিমেন্টের পারমুটেশনের কথা চিন্তা করি, তাহলে এটাকে আমরা কতভাবে সাজাতে পারি। লাইক প্রথমটা কি এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, 6ভাবেই সাজানো যায়, এর থেকে তো বেশি সাজানো যায় না, যায়। দেখেন ইউনিকলি হচ্ছে এইভাবেই আমার 6টা মানে অ্যারেঞ্জমেন্ট আমার করা যায় এই 3টা এলিমেন্ট দিয়ে। সো দেখেন এখানে এটার একটা কমন ফর্মুলা রয়েছে যে নাম্বার অফ এলিমেন্টস যদি n হয় তাহলে তার পারমুটেশন সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো দেখেন 3টে এলিমেন্টের ক্ষেত্রে কি 3 ফ্যাক্টোরিয়াল, 1 × 2 × 3 6, এখানে কি 6টা আছে না আমার টোটাল। সো এখানে যদি আমার 5টা হতো তাহলে কি হতো 120ভাবে 5টা এলিমেন্টকে আমরা সাজাতে পারি। সো n সংখ্যক এলিমেন্টের পারমুটেশন নাম্বার হবে n ফ্যাক্টোরিয়াল, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। কোনো প্রবলেমে যদি আসে যে ফ্যাক্টোরিয়াল পারমুটেশনস করে দেখান, তখন এই যে এই ফর্মুলাটা আপনাদের কাজে লাগবে। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে লগারিদম।
এটা আমরা জানি, তাও একবার একটু দেখে নিচ্ছি। logarithms লগারিদমে আমরা কি করি, সূচক যেটা আমরা বলে থাকি, লগারিদমে আমরা কি এইভাবে হচ্ছে আমরা প্রকাশ করে থাকি, তাই না? সে কোনো একটা নাম্বারে 2 এর বেজ যদি থাকে, তো আমরা কীভাবে লিখি যে 2 টু দি পাওয়ার 3 যদি লগারিদম কত হবে আমার 3, এভাবে করে আমরা ক্যালকুলেট করি, তাই না? সো এটার একটা বেজ রয়েছে। হ্যাঁ, যদি আমরা 2 টু দি পাওয়ার 3 কে 8 বলি তাহলে আমরা বলতে পারবো যে 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 3। এটার কমন ফর্মুলা হচ্ছে এরকম যে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লগ বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, মানে এটা হচ্ছে বেজে আর কি যেটা থাকে, বেজের উপরে যেটা পাওয়ারে থাকে সেটা কি এই লেফট সাইডে চলে আসে, আর এই বেজের উপরে এই ইকুয়েশনের পরে যেটা থাকে এটা বেজের পাওয়ারে চলে যায়। এটা হচ্ছে লগারিদমের ফর্মুলা আর কি। ফর্মুলাটাই জাস্ট আমি একবার রিমাইন্ডার করে গেলাম আপনাদের, যে আপনাদের বিভিন্ন প্রবলেমে যদি অ্যারাইজ করে তখন যাতে আপনারা ইউজ করতে পারেন। এটা জাস্ট একটু লিখে নেন, বুঝতে পারছি না আমরা, এটা জাস্ট ফর্মুলাটা আর কি। আচ্ছা, আজকে লাস্ট টপিকে যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে অ্যালগোরিদম লিখে সেটা একটু আমরা দেখবো আর কি। অ্যালগোরিদমকে আমরা কয়ভাবে প্রকাশ করি বলতে পারবেন? হ্যাঁ, এই তো মনে আছে। অ্যালগোরিদমকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ফ্লো চার্ট আর একটা হচ্ছে সুডোকোড। ঠিক আছে, আমরা সুডোকোডটাই দেখি, ফ্লো চার্টটাও আমরা দেখব। সো আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম লিখব, লার্জেস্ট একটা অ্যারের মধ্যে লার্জেস্ট এলিমেন্টকে খুঁজে বের করার অ্যালগোরিদমটা আমরা একটু লিখব, দেখি যে কীভাবে অ্যালগোরিদমটা লেখা হয় আর কি। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ওয়ে অ্যালগোরিদম লেখার, এইভাবেই অ্যালগোরিদম লেখা হয়ে থাকে। আচ্ছা, এখানে লিখে নিই লার্জেস্ট element in array। আচ্ছা, একটু
আগে তুলে ফেলেন, তারপর আমি বুঝাচ্ছি যে কি কি হচ্ছে বা কিভাবে কিভাবে কাজ করতেছে। লিখছেন? এই পার্টটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছি। মেইন অ্যালগরিদম হচ্ছে এইটুকু, ঠিক আছে? আচ্ছা, লাইক এটা হচ্ছে আমাদের অ্যারে।
আমরা চাচ্ছি অ্যারের মধ্যে লার্জেস্ট যে এলিমেন্টটা সেটা খুঁজে বের করতে। সো এটা কীভাবে আমরা করে থাকি মেইনলি, এটা হচ্ছে আমাদের অ্যারেটাকে আমরা ডেটা নামে একটা অ্যারে ক্রিয়েট করেছি, এটার নাম হচ্ছে ডেটা। ঠিক আছে, আমরা কি করি, প্রথমে যে কোনো একটা এলিমেন্টকে কি করি, ম্যাক্সিমাম এলিমেন্ট ধরে নিই। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে। ঠিক আছে, এই ডেটা অ্যারের প্রথম এলিমেন্ট যেটা, সেটাই আমার ম্যাক্সিমাম এলিমেন্ট। আমি ধরে নিচ্ছি, আমি জানি না কে বড় কে ছোট। সো আমি প্রথমে কি করলাম, এটা কি আমরা 1 থেকে শুরু করেছি, আপনি 0 থেকে শুরু করতে পারেন, 1 থেকেও শুরু করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সো আমরা কি করলাম, এই ডেটা অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটা ম্যাক্স ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমি ধরে নিচ্ছি যে প্রথম যে এলিমেন্ট অর্থাৎ 5 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট। এখন আমি কি করতেছি, এখানে কে দিয়ে আমি লুপ চালিয়েছি, আপনারা আই জে যা ইচ্ছে তারা দিয়ে চালাতে পারেন, যেহেতু এই অ্যালগরিদমে কে ইউজ করেছে তাই এখানে আমি কে ইউজ করে দেখিয়েছি। আমরা কি করলাম, 2 থেকে এই অ্যারের সাইজ হচ্ছে লাইক n ধরে নিলাম আমি, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যারের সাইজ 4, আপনি এখানে আমি 4 লিখতে পারেন। সো এখানে n = 4 যদি আমি লিখে দিই তাহলে এখানে n ইউজ করলাম। হ্যাঁ, সো অ্যারের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমার লুপটা চলবে এবং প্রতিবারে হচ্ছে কে এর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করতেছে, আমরা যেভাবে লুপ চালাই আর কি। কেন আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে লুপ চালানো শুরু করলাম, দেখেন এখানে আমরা যে ইফ কন্ডিশন চালিয়েছি, আমরা লিখেছি যে আমার যে ম্যাক্স ভ্যালু আমি ধরে নিয়েছি কি ফার্স্ট এলিমেন্টটা, তাই না? আচ্ছা, যখন লুপ প্রথমবার চলবে তখন কে এর মান কত হবে, 2, কে 2 দ্বারা ইনিশিয়ালাইজ করেছি না? ঠিক আছে, যদি এটাকে আমরা 1 দ্বারা ইনিশিয়ালাইজ করতাম তাহলে 1 থেকে চলতো। ওকে, 1 থেকে যদি আমি চালাই তাহলে কি হবে, প্রথমে 1 থেকে চললো, সো কে আমার মান 1, কে হচ্ছে আমার n এর মান কত 4, সো 1 4 এর থেকে ছোট, অবশ্যই কন্ডিশন স্যাটিসফাই করেছে, আমার লুপের ভিতরে ঢুকলো। এখন আমার ইফের মধ্যে চেক করতেছে যে এই যে ম্যাক্স যে ভ্যালুটা সেটা আমার এই 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা তার থেকে বড় কিনা। সো এই 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে 5, আর ম্যাক্সও কত আমার 5 তো 5 এর থেকে বড় অবশ্যই হবে না, তাই না? বড় না ছোট না, সমান। সো এই প্রথম এলিমেন্টটা তো আমি ম্যাক্সিমাম ধরেই নিয়েছি, এটাকে কি আবার চেক করার দরকার আছে এটা এটা থেকে বড় কিনা? তার জন্য আমরা 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করেছি। ঠিক আছে, সো 2 নাম্বার ইন্ডেক্স থেকে যদি শুরু করি তাহলে কে এর মান আমার 2, ম্যাক্সের মধ্যে আছে 5, সেখানে কে এর মান যদি 2 হয়, ডেটা 2 কত 7 এর থেকে কি 5 বড়? আচ্ছা সরি, এটা হচ্ছে আমি কন্ডিশন ভুল লিখেছি মনে হয়, সরি, এটা একটু ঠিক করে নেন, এটা ঠিক করে নেন, কন্ডিশনটা ভুল লিখেছি আমি। দেখেন 7 এর থেকে কি 5, ম্যাক্সের থেকে কি 7 অবশ্যই কি বড়, তাই না? যদি বড় হয় তাহলে আমি কি করেছি, ম্যাক্সটাকে আপডেট করে দিচ্ছি, ম্যাক্সটাকে আপডেট করে এই যে কে পজিশনে যেটা রয়েছে 7 রয়েছে, 7 রেখে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এবার আমার লুপ কি, এখন ম্যাক্সের নতুন ভ্যালু কত 7 চলে আসছে, লুপ ঘুরলো, ঘুরে কি হলো, কে এর মান প্লাস প্লাস করে 3 হয়ে গেল, 3। আচ্ছা, ম্যাক্সের মধ্যে এখন আছে আমার কত 7, ডেটা 3 নাম্বার পজিশনে কত ভ্যালু রয়েছে 10, সো 7 এর থেকে 10 কি অবভিয়াসলি বড় হলে কি করলাম, আমি আবার ম্যাক্সের ভ্যালু কি করলাম, আপডেট করে দিলাম, অর্থাৎ 10, ডেটা কে নাম্বার পজিশনে যত ভ্যালু রয়েছে সেটাকে ম্যাক্সের মধ্যে রেখে দিলাম। দেন আবার আমার লুপ চললো, লুপ চলার পর এবার কে এর মান কত 4 যদি হয়, দেখেন আমার এখানে কি ম্যাক্সের ভ্যালু কত রয়েছে, এই পাশে কত 3 কি 10 থেকে বড় না, তাহলে আপডেট হবে না, আর ম্যাক্সের ভ্যালু তাহলে কতই রয়ে গেল 10, লার্জেস্ট এলিমেন্ট কি খুঁজে পেয়েছি, 10 কি সবার থেকে বড় না, সো লার্জেস্ট এলিমেন্ট আমরা খুঁজে পেয়েছি। এইভাবে আমরা হচ্ছে কোডিংয়ের পার্টে আর কি করি। সো এইটাকে আবার অ্যালগোরিদম, আমরা অ্যালগোরিদমটাকে তো ইমপ্লিমেন্ট করে কোডিংয়ে আনি। সো এটার মেইন অ্যালগোরিদমটা কীভাবে আমরা লিখে থাকি, দেখেন এখানে এই কাজটাই কিন্তু করা হয়েছে। প্রথমে কি করা হয়েছে, ইনিশিয়ালাইজ, এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টগুলো এগুলোকে বলা হয় কমেন্ট,
একটা স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম লেখার ওয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, সেট এটা দ্বারা হচ্ছে কোনো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করা হয়, অ্যাসাইন করা হয়। সো দেখেন এখানে যে লুপের ভ্যালুটা আমরা কি এখানে কে এর মান 1 থেকে শুরু করে মানে 2 থেকে শুরু করেছিলাম না, এখানে 0 থেকে ইন্ডেক্স ধরা হয়ে আর কি 1 থেকে ধরা হয়েছে আর কি। দেখেন প্রথমে কে এর মান কত ধরে নিছে, 1 ধরে নিছে। হ্যাঁ, এখানে লোকেশনটাও প্রিন্ট করবে। লোকেশন মানে হচ্ছে অ্যারের ইন্ডেক্স নাম্বার আর কি, কত নাম্বার ইন্ডেক্সে আমি আমার লার্জেস্ট এলিমেন্টটা পেয়েছি। সো লোকেশন ইজ ইকুয়াল টু কত ধরে নিয়েছে, 1 ধরে নিয়েছে। আর আমার এখানে আর কি কিছু ছিল, ডেটা, ও আচ্ছা এখানে ম্যাক্স ইজ ইকুয়াল টু ডেটা 1, অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাক্সের মধ্যে হচ্ছে আমার এই অ্যারের যে ফার্স্ট নাম্বার যে এলিমেন্টটা রয়েছে সেটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করে নিয়েছি। এই যে এইখানে যে কাজটা আমরা করলাম, এই যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ যেগুলো আছে সেই পার্টগুলো সব করে নিয়েছি। দেন হচ্ছে আমরা কি করছি, ওই যে লুপের মধ্যে আমরা ইনক্রিমেন্ট করি সেই ইনক্রিমেন্ট কাউন্টারটা রেখেছি, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1 হয়ে যাচ্ছে। কে এর মান 1 ছিল, এখন কে এর মান কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এখানে একটা টেস্ট কাউন্টার রাখা হয়েছে। টেস্ট কেস থাকে না আমাদের কোডিংয়ে প্রবলেমে, এখানেও সেরকম একটা টেস্ট কেস রাখা হয়েছে। কি টেস্ট কেস রাখা হয়েছে, আমি এমন একটা অ্যারের দেওয়া হলো যেখানে হচ্ছে আমার একটা এলিমেন্ট যদি থাকে তাহলে কি আমার আর এই অ্যারেকে খোঁজার দরকার পড়ে, এই একটা এলিমেন্টে তো আমার ম্যাক্সিমাম, তাই না। আর এমন একটা অ্যারে যেখানে কোনো এলিমেন্টই নেই, যদি এলিমেন্ট না থাকে তাহলে কি আমার ওই অ্যারেকে আবার খুঁজতে হবে, খোঁজার কোনো দরকার আছে। সো এখানে দেখেন যদি কে এর মান, আমার কে এর মান যদি এন এর থেকে বড় হয়ে যায়, এন কি আমার টোটাল অ্যারের যে সাইজটা, এখন কে প্রথমে হলো 1, ইনক্রিমেন্ট করার পরে 2 হয়ে গেল, এখন আমার অ্যারের সাইজে 1, একটা এলিমেন্ট আছে। সো এখানে কি আমার কে এর মান 2 আর অ্যারের সাইজ কি 1, তাহলে যদি আমার কে এনের থেকে বড় হয়ে যায় তাহলে কি আমার আর খোঁজার দরকার নেই। সো আমি যেই পজিশনে আছি সেই পজিশনটাই আমি প্রিন্ট করে দেব এবং ম্যাক্সের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটাই প্রিন্ট করে দেব। দেন আমি ওই কোড থেকে এক্সিট করে নেব, টেস্ট কাউন্টার দেওয়া হয়েছে। আর যদি আমার অ্যারে বড় হয়ে যায়, অর্থাৎ কে এর ভ্যালু অর্থাৎ দুইটা এলিমেন্ট যদি এখানে থাকে, তাহলে অবশ্যই কম্পেয়ার করার দরকার আছে আমার, যে অন্য এলিমেন্টটা আমার ম্যাক্সিমাম এলিমেন্ট হতে পারে। তখন কি করবে, এই যে স্টেপ 4-এ আসবে। স্টেপ 4-এ এসে এইখানে যে আমরা কম্পারিজনটা করেছি না, এই কম্পারিজনটা করবে যে আমার ম্যাক্সের থেকে আমার ডেটা কেটা আমার অ্যারের যে ভ্যালুটা সেটা বড় কিনা, যদি বড় হয় তাহলে ম্যাক্সের মধ্যেই নতুন ভ্যালুটা আপডেট করে দেবে। আর এই কাজটাই হচ্ছে এখানে হচ্ছে, এটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ লুপ আর কি চলতেছে এখানে। তাহলে আমার কি করবে, আবার এই স্টেপ 2-তে যাবে, স্টেপ 2-তে গিয়ে আবার এই কে এর মানটা ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে আবার এখানে এসে আপডেট করতে থাকবে। এভাবে করতে করতে একটা টাইমে হচ্ছে দেখবে যে আমার পজিশনটা বা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি আমার অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমের এখানে কি কি পার্ট রয়েছে আমরা একটু সেটা দেখি। দেখেন এখানে হচ্ছে প্রথমে কতগুলো স্টেপস থাকবে, অবশ্যই অ্যালগোরিদমে স্টেপস থাকবে। দেন হচ্ছে আমাদের এই যে কন্ট্রোল স্টেটমেন্ট থাকবে, যখন আমাদের এক্সিট করার দরকার পড়বে, অর্থাৎ আমি বেরোয় আসতে যাচ্ছি প্রোগ্রাম থেকে, তখন হচ্ছে এই যে এক্সিট স্টেটমেন্টটা আমরা ইউজ করব। দেন হচ্ছে আমরা কিছু ভেরিয়েবলের নাম সেট করতে পারি, যেটা আমরা কোডিংয়েও পড়ি, যে কে, লক, ডেটা, ম্যাক্স, এগুলো সব আমাদের ভেরিয়েবলের নাম। দেন অ্যাসাইনমেন্টটা কীভাবে করি আমরা, এই যে কোলন এবং হচ্ছে এই যে ইকুয়াল সাইন, এই দুটো দিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্ট করা হয় অ্যালগোরিদমে। দেন কি রয়েছে ইনপুট আউটপুট। ইনপুট যদি আমাদের নেওয়ার দরকার পড়ে তাহলে হচ্ছে রিড স্টেটমেন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, রিড স্টেটমেন্টটা ইউজ করা হয় ইনপুটের ক্ষেত্রে। আর আউটপুটের ক্ষেত্রে এই যে রাইট, এটা হচ্ছে আউটপুট। আর ইনপুটের ক্ষেত্রে হচ্ছে রিড। এই তো, আর এগুলো তো কমেন্ট আমি বলেই দিলাম। সো এইভাবেই আমরা অ্যালগোরিদমটাকে লিখে থাকি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কমেন্ট দেওয়া হয়, দেন হচ্ছে আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ পার্ট করি, দেন ইনক্রিমেন্ট করতে হলে ইনক্রিমেন্ট বা অন্য যদি স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করা হয়। আচ্ছা,
বুঝতে পারছি কিভাবে আগাচ্ছে, অ্যালগরিদমটা কি বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? ভালোভাবে দেখে, হ্যাঁ, কোথাও যদি না বুঝতে পারি তাহলে জিজ্ঞেস করবেন। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক। এইগুলো যেহেতু থিওরি আমরা দেখাচ্ছি, এখন পর্যন্ত আমরা কোডে যাইনি। অ্যারে চ্যাপ্টারে আমরা নেক্সট ক্লাসে ঢুকে যাব, তখন হচ্ছে আমরা কোডিং পার্টটা দেখব, ঠিক আছে? তখন হচ্ছে আমরা কোডিং পার্টটা দেখব। এইগুলো একটু দেখার ট্রাই করবেন, বিভিন্ন অ্যালগরিদম একটু ইউজ করে দেখবেন যে টাইম কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করতে পারেন কি না। তারপর যে যা ক্লাসে দেখানো এগুলো একটু বাসায় গিয়ে একবার একটু দেখবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে?